করেছিলাম ফার্স্ট পোর্শনটা, যেখানে আমি তোমাদের ডিসকাস করেছিলাম আমাদের পুরো রাইটিং, ডেসক্রিপটিভ রাইটিং স্টাইলটা কীরকম হওয়া উচিত, কী কী গাইডলাইন ফলো করা উচিত। অ্যান্ড দেন তারপরে আমরা একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রাখা হয়েছিল। সেই হোমওয়ার্কটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানের স্যালিয়েন্ট ফিচার, যেটা আশা করছি তোমরা উত্তর লেখা শুরু করে দিয়েছো, না করলে স্টার্ট করে দিও। আগের দিনের ক্লাসটা দেখে নিও কী কী গাইডলাইন ফলো করতে বলেছি। ইউটিউবের মধ্যে কিছুটা অংশ তো কেটে গেছে, তোমরা ফেসবুক দেখো, এভিডেন্সের যে ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু সুন্দর করে প্রথম থেকেই ক্লাসটা রয়েছে, তো ওটা একটু দেখে নিয়ে তোমরা সেভাবে কিন্তু আনসারটা লিখে সেন্ড করে দিও, আমি চেক করে দেবো। আজকে আমরা তারপরে যে পোর্শনটা নিয়ে স্টার্ট করেছিলাম, অর্থাৎ আমাদের সংবিধান তৈরির ক্ষেত্রে গণপরিষদের কী ভূমিকা বা ভারতবর্ষের সংবিধান তৈরির যে স্টোরি সেটা আমরা জেনেছিলাম। এবং সেই জানার ক্ষেত্রে আমরা যেখানে আটকেছিলাম সেটা হচ্ছে 1946 ক্যাবিনেট মিশন প্ল্যান ইন্ডিয়াতে এলো, এবং এসে কি করছে, গণপরিষদের টোটাল নাম্বার অফ মেম্বার ডিসাইড করছে। এবং সেই ডিসাইড করার ক্ষেত্রে আমরা জাস্ট করেছিলাম স্টার্ট যে টোটাল 389 মেম্বার ঠিক করা হয়, যার মধ্যে কিছু ইলেক্টেড মেম্বার, কিছু নমিনেটেড মেম্বার, এবং যে নমিনেটেড মেম্বাররা নমিনেট হবে তারা হচ্ছে প্রিন্সলি স্টেট থেকে, ইলেক্টেড মেম্বাররা দুটো প্লেস থেকে আসবে, 11টা গভর্নরের প্রভিন্স থেকে আসবে, আর কি আসবে, আর হচ্ছে 4টে ব্রিটিশ চিফ কমিশনার এরিয়া থেকে আসবে। এইভাবে টোটাল 389 মেম্বার ঠিক করা হলো। যদিও পরবর্তীকালে আমরা দেখব এই নাম্বার অফ মেম্বারটা কিন্তু কমে গেছিল, কারণ মুসলিম লীগ বেরিয়ে যাওয়ার কারণে এই 389টা কমে গিয়ে 299 হয়ে যায়, যদিও সেই সময়টা আর একটু পরের। এরপরে আমরা দেখব যে ইলেকশন হলো জুলাই থেকে অগস্টে, অ্যান্ড ইলেকশনের রেজাল্ট বেরোচ্ছে যখন অক্টোবরে, দেখা যাচ্ছে যে মুসলিম লীগ অনেকটাই কম সিট পেয়েছে, মাত্র 73টা। অন্যদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সে কিন্তু সিট পাচ্ছে 208, এবং অন্যান্য দল 15টা সিট। এভাবে মুসলিম লীগের সেখানে সংখ্যায় কম হওয়ার কারণে খুব সহজেই তারা কিন্তু ব্রিটিশদের ফাঁদে পা দিল। ব্রিটিশরা বোঝালো যে তোমরা একটা কাজ করো, ডিফারেন্ট কান্ট্রির জন্য ডিমান্ড করো, তোমরা এদেশে থেকো না, তোমরা এখানে মাইনরিটি হয়ে যাচ্ছ, তো তোমাদের কোনো কথা কিন্তু শোনা হবে না। এবং তার উপর বেস করেই আমরা দেখব অল ইন্ডিয়া মুসলিম লীগ তারা ডিফারেন্ট কান্ট্রির জন্য ডিমান্ড করছে, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের ডিমান্ড করছে, এবং পাকিস্তান রাষ্ট্রের জন্য একটি সংবিধান লাগবে, সেই সংবিধানের জন্য গণপরিষদের ডিমান্ডও তারা স্টার্ট করে দিচ্ছে। অন্যদিকে আমরা দেখব নভেম্বর 1946 গণপরিষদের যে গঠনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তার ফলে দিল্লির টাউন হলে 6 ডিসেম্বর 1946 গণপরিষদকে প্রতিষ্ঠা করা হচ্ছে। এই গণপরিষদের যে প্রথম মিটিং সেটা 9 ডিসেম্বর স্টার্ট হচ্ছে, যেখানে মুসলিম লীগ কিন্তু অ্যাটেন্ড করছে না, বিকজ দে আর ডিমান্ডেড ফর ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অ্যান্ড দ্যাটস ওয়াই নাম্বার অফ মেম্বারটা কমে হয়ে যাচ্ছে 389 থেকে 299-এ। পরবর্তী গণপরিষদের যে জার্নি, তাতে কিন্তু এই 299 জন মেম্বারের থ্রু দিয়ে সেই জার্নি কিন্তু কমপ্লিট করবে। এরপরে আমরা 11 ডিসেম্বরের বিষয় দেখব, যেখানে আমরা পার্মানেন্ট প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি, পার্মানেন্ট ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপসভাপতি, এদের নির্বাচন হতে দেখব। 13 ডিসেম্বর গণপরিষদের জওহরলাল নেহরুর বিখ্যাত স্পিচ অবজেক্টিভ রেজলিউশন এটা উত্থাপিত হয়। এটা জওহরলাল নেহরুর সেই বক্তব্য, যে বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ভারতের সংবিধান কীরকম হবে তার আইডিয়া তিনি দেন, এবং এই আইডিয়াটাই পরবর্তীকালে প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবং জানবে 13 ডিসেম্বর যে এটাকে উত্থাপন করা হলো, ঠিক তার পরের মাসেই 22শে জানুয়ারি কিন্তু 1947 সালের এটা কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনা হিসাবে অ্যাডাপ্টেড হয়ে গেল। আর তারপরে আমরা দেখব 3 জুন প্ল্যান। অন্যদিকে ব্রিটিশরা 3 জুন প্ল্যান করছে, যেখানে ইন্ডিয়াকে ডিভাইড করার জন্য মাউন্টব্যাটেন প্ল্যান ডিক্লেয়ার হচ্ছে, যে মাউন্টব্যাটেন প্ল্যানে দুটো আলাদা কান্ট্রি তৈরি হবে, যেটা ডিক্লেয়ার হচ্ছে পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। অ্যান্ড সেই সঙ্গে পাকিস্তান রাষ্ট্রের জন্য যে আলাদা গণপরিষদের ডিমান্ড তারা করছিল মুসলিম লীগ, সেটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে। সেই সঙ্গে ইন্ডিয়া এবং পাকিস্তানকে যে স্বাধীনতা দেওয়া হবে সেটাও এই প্ল্যানে ডিক্লেয়ার হয়। যাই হোক, এই প্ল্যানের পরে আমরা দেখব ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ করা হচ্ছে, এবং ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে 15ই আগস্ট। খুব গুরুত্বপূর্ণ দিন, ভারতের স্বাধীনতা দিবস। সেই সঙ্গে ব্রিটিশ পিরিয়ডের অবসান, এখানে কিন্তু ব্রিটিশদের যে সার্বভৌম ক্ষমতা, ব্রিটিশ পার্লামেন্টের যে সার্বভৌমত্ব, তা কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে, আর গণপরিষদ সেই সার্বভৌমিকতা লাভ করছে। আর ঠিক এখানে থেকে এই গণপরিষদকে দুরকম কাজ করতে হচ্ছে। তার মানে আমরা এই ফ্রম 1934 যে গণপরিষদের যে ডিমান্ড বা আইডিয়া সামনে এলো, এবং তারপরে তার যে ফরমেশন, এবং তারপরে তার ভারতের ইন্ডিপেন্ডেন্স, এই পর্যন্ত গণপরিষদ শুধুমাত্র সংবিধান তৈরি করছিল। বাট ফ্রম নাও 15th August 1947 or after that,
এখন থেকে কিন্তু গণপরিষদ দুটো কাজ করছে লাগবে। একটা হচ্ছে সংবিধান তৈরি, যেটা সে করছিল। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের কাজ। পার্লামেন্টের কাজ কি ছিল? ব্রিটিশরা ইন্ডিয়ার জন্য আইন বানাতো, ইন্ডিয়ার জন্য যে আইনপত্র ছিল তাকে মডিফাই করতো এবং পুরনো আইন বাতিল করে নতুন আইন নিয়ে আসতো। এখানে গণপরিষদও কিন্তু সেই কাজ শুরু করলো। এখন থেকে ভারতের জন্য আইন তৈরি করার যে দায়িত্ব গণপরিষদের ঘাড়ে গিয়ে পড়লো। আর ঠিক তাই গণপরিষদে যখন এই আইন তৈরির কাজ করে, অর্থাৎ পার্লামেন্ট হিসেবে কাজ করে, তখন গণেশ বাসুদেব মাভালাঙ্কারকে প্রিসাইডিং এর দায়িত্ব দেওয়া হলো। আর যখন সংবিধান তৈরির কাজ করে তখন যেমনটি আমাদের রাজেন্দ্র প্রসাদ ছিলেন তিনিই দায়িত্ব সামলালেন। এরপরে আমরা দেখব 29শে অগস্ট 1947 গণপরিষদে গুরুত্বপূর্ণ একটি কমিটি, খসড়া কমিটি, তাকে অ্যাপয়েন্ট করা হয়। এবং পরের দিন 29শে অগস্টের ঠিক পরের দিন 30শে অগস্ট আম্বেদকর এই 7জন মেম্বারের মধ্যে ইলেক্টেড হন প্রেসিডেন্ট, বা আমরা বলতে পারি চেয়ারম্যান অফ দ্যাট কমিটি। তার মানে আম্বেদকর যে চেয়ারম্যান হলেন সেটা 30শে অগস্ট 1947 থেকে। আম্বেদকরের নেতৃত্বে এই কমিটি ভারতের সংবিধান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেও মনে রাখবে এই কমিটি প্রথম যে ব্লু প্রিন্ট পেয়ে যার উপর কাজ শুরু করে সেটা কিন্তু বিএন রাও অর্থাৎ বেনেগাল নার্সিং রাওয়ের দেওয়া। এই বেনেগাল নার্সিং রাও তিনি যে ব্লু প্রিন্ট করে দেন তার উপরেই কিন্তু খসড়া কমিটি কাজ করে। ফেব্রুয়ারিতে আমরা দেখব প্রথম ড্রাফট তৈরি হচ্ছে, ফাইনাল ড্রাফট তৈরি হচ্ছে অক্টোবর 1948-এ গিয়ে। আর সেখানে গিয়ে আমরা দেখব যে সেই ড্রাফটটাকে গ্রহণ করা হচ্ছে 26শে নভেম্বর 1949 অ্যাজ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে ভারতের সংবিধান হিসাবে এটাকে অ্যাডপ্ট করা হচ্ছে 26শে নভেম্বর। সংবিধান কিন্তু 26শে নভেম্বর তৈরি হয়ে গেছে, কিন্তু সংবিধানকে কার্যকরী করা হচ্ছে না, বিকজ 1930 সাল থেকে কংগ্রেস স্বরাজ দিবস পালন করে আসছে 26শে জানুয়ারি তারিখটাতে। আর আমরা ইন্ডিপেন্ডেন্স বা স্বরাজ আমরা পেয়ে গেছি 15ই আগস্ট, অর্থাৎ ডেটটা তো সেম নয়। তাহলে এখন কি করতে হবে? বলা হলো যে আমরা একটা কাজ করি, নভেম্বরে সংবিধান তৈরি হয়ে গেছে কিন্তু আমরা কার্যকরী করবো না, খুব দরকারি যেগুলো জিনিস সেগুলোকে আমরা কার্যকরী করে ফেলবো, বাট মেজর পোর্শনটাকে আমরা হোল্ড করবো। হোল্ড করে এটা আমরা কার্যকরী করবো 26শে জানুয়ারি 1950 থেকে। এবং তাই আমরা দেখব যে সংবিধান তৈরি এদিন হয়ে যাওয়ার পরেও সংবিধানকে কার্যকরী করা হচ্ছে কিন্তু এই ডেটে। যদিও কিছু জিনিসপত্র কার্যকরী হয়ে যাচ্ছে, যেমন নাগরিকত্বের বিষয়, বা আমরা দেখব যে ইলেকশন কমিশন, প্রেসিডেন্টের পোস্ট, এগুলো কিন্তু কার্যকরী হয়ে যাচ্ছে ওই সেম ডেটে। আর মেজর পোর্শনটা কার্যকরী হচ্ছে 26শে জানুয়ারি 1950-এ গিয়ে। এই যে কার্যকরী হচ্ছে সংবিধান, এর মধ্যে কি কি থাকছে? যে সংবিধান তৈরি হচ্ছে তার মধ্যে থাকছে একটি প্রস্তাবনা, 22 parts with 395 articles and 8 schedules। এই ছিল আমাদের মূল সংবিধানের কলেবর। এইটা নিয়েই আমাদের সংবিধান তৈরি হয়। তো সেই পুরো স্টোরিটা কিন্তু আমাদের এই গণপরিষদ কি করে সংবিধান তৈরি করলো তার মধ্যে রয়েছে। তাহলে আমরা এরপরে দেখে নেব এরপরে কি কি লেখা আছে, যেমন রোল অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ড্রাফটিং কমিটি কি কাজ করছে, অ্যান্ড ডিবেটস অ্যান্ড ডেলিভারেশন, বিভিন্ন গণপরিষদের মেম্বাররা কী সব বক্তব্য রাখছে, যেটাকে আমরা ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলি। ফিলোসফি, তাদের যে দর্শন, সংবিধান প্রণেতাদের বা কনস্টিটিউশন মেকার্সদের যে দর্শন, সেটাই কিন্তু আমাদের প্রস্তাবনার মধ্য দিয়ে বা সংবিধানের মধ্য দিয়ে রিফ্লেক্টেড হয়েছে। অ্যান্ড দেন এনজিউরিং ফান্ডামেন্টাল রাইটস, কোনটা কোনটা মৌলিক অধিকার হবে, কোনটা কোনটা ডাইরেক্টিভ প্রিন্সিপালস হবে, এইসব ঠিক করা। অ্যাডপ্টিং পার্লামেন্টারি ডেমোক্রেসি, কেন পার্লামেন্টারি ডেমোক্রেসি নেব, সো সেটাও নিয়ে ডিসকাশন করা। সো পার্লামেন্টারি ডেমোক্রেসি আলটিমেটলি নেওয়া হয়েছে, যাকে আমরা পপুলার সভারেন্টি বলি। ডিবেটিং ফেডারেলিজম, আমাদের ফেডারেলিজমটা একদমই অন্যরকম, ইউনিক ইন ফিচার। তো সেই ফেডারেলিজমের ডিফারেন্ট কাইন্ড অফ ফেডারেলিজম, এই কনসেপ্টটাও কিন্তু এই গণপরিষদের থ্রু দিয়ে নেওয়া, কোয়াসি ফেডারেল স্ট্রাকচার। অ্যাড্রেসিং সোশ্যাল জাস্টিস, সামাজিক যে ন্যায় প্রতিষ্ঠা করার যে কথা আমাদের সংবিধানে বারবার বলা হয়েছে তার সম্পর্কে উল্লেখ। সেকুলারিজম, অর্থাৎ আমাদের যে পজিটিভ সেকুলারিটি যে কনসেপ্ট। অ্যাডপ্টিং ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিষয়। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি, অর্থাৎ আমাদের ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে, কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, অনেকগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সেই সময় 14টা ছিল, এখন বেড়ে হয়েছে 22টা। তো সেগুলোর কথা এবং ন্যাশনাল আইডেন্টিটি বলতে আমাদের কিন্তু সবগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে আমরা বলতে পারি। অ্যান্ড
চ্যালেঞ্জেস ফেসড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কী কী সমস্যা হয়েছিল? নাম্বার ওয়ান, পার্টিশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। সেকেন্ড ওয়ান, ডাইভার্সিটি, এই যে ইন্ডিয়া এত মারাত্মক একটা ডাইভার্সিটিপূর্ণ কান্ট্রি, যেটাকে ইউনাইটেড করে এগিয়ে নিয়ে যায়, মোস্ট চ্যালেঞ্জিং ম্যাটার। যেমন এই যে আজকের দিনে দেখতে পাচ্ছ যে আমাদের ওয়ান ইলেকশন ওয়ান নেশনের যে কনসেপ্ট, সেটাকে কার্যকরী করতে গিয়ে আমাদের পার্লামেন্টের জয়েন্ট কমিটি তৈরি করতে হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির কমিটি। তো এরকমভাবে তখনও সেরকম ছিল, বিভিন্ন পলিটিক্যাল পার্টির থেকেও বিভিন্ন অঞ্চলের মানুষজনের ডিফারেন্ট ডিফারেন্ট ডিমান্ড, সেখানে কালচারাল ডিফারেন্স রয়েছে, রিলিজিয়াস ডিফারেন্স রয়েছে, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি রয়েছে, সব কিছু মাথায় রেখে কিন্তু গণপরিষদকে কাজ করতে হয়েছে। অ্যান্ড লিমিটেড টাইম, সময় তো নেই বেশি, মানে সেই মানে চলে আসছে সব কিছু ওয়ান বাই ওয়ান, কিন্তু মানে সংবিধান কার্যকরী তখনও হচ্ছে না। দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, দেশে ইলেকশনের তোড়জোড় হয়ে যাচ্ছে, কিন্তু সংবিধান তৈরি করার কাজ তখনও চলছে, এবং অবশ্যই সেটা একটা চ্যালেঞ্জিং ম্যাটার, দ্রুত সংবিধান তৈরি করা। আর নেক্সট হচ্ছে এর থেকে যে বিষয়গুলো উঠে আসছে, যে আমাদের সংবিধান তৈরি করার যে কমপ্লিট হচ্ছে 26শে নভেম্বর 1949, এবং সেটাকে কার্যকরী করা হচ্ছে। সো এই পুরো 26শে নভেম্বর তৈরি হচ্ছে 1949-এর, আর 26শে জানুয়ারি 1950-এ গিয়ে কার্যকরী হচ্ছে। এই পুরো স্টোরিটা আমরা এর মধ্যে ডিসকাস করলাম। কনক্লুশনের মধ্যে আমাদের আবার উল্লেখ করতে হবে সেই বিষয়টা যেটা দিয়ে আমাদের প্রশ্ন করা হয়েছিল, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিজ রোল ইন ফ্রেমিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ মেন্ট monumental. It not only created a framework for governance but also laid the foundation for a just, equitable and inclusive society. The Assembly's work continues to guide India's democratic journey, making it one of the most significant achievements in the history of modern India. তো অবভিয়াসলি ইন্ডিয়ার এমন একটা সংবিধান তৈরি করেছে যা আমাদের এই প্রায় 80 বছর হতে চললো, তবুও কিন্তু সেরকম বড়সড় কোনো আন্দোলন সংবিধানের বিরুদ্ধে হয়নি। তো এটা অবশ্যই এরকম একটা ডাইভার্সিটি কান্ট্রির পক্ষে একটা বড়সড় অ্যাচিভমেন্ট আমরা বলতেই পারি, এবং সেই অ্যাচিভমেন্ট কিন্তু গণপরিষদের, এই পুরো শ্রেয় কিন্তু গণপরিষদের কাছেই যায়। নেক্সট আর একটা প্রশ্ন ওখানে ছিল, কনস্টিটিউট কম্পোজিশন অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পোর্শনে রয়েছে যে কি ফিচার্স, মেকিং প্রসেসে কি কি ফিচার্স রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করলাম, সেগুলোকে আমাদের উল্লেখ করতে হবে। অ্যান্ড চ্যালেঞ্জেস, কি চ্যালেঞ্জেস, যেটা আমি একটু আগে বলছিলাম, এবং তার থেকে আউটকাম কি আসছে, অর্থাৎ কি আলটিমেটলি তৈরি হচ্ছে সংবিধান দেশের জন্য, সেটা। তাহলে এই পুরোটাই এই মেকিং অফ দি কনস্টিটিউশনের যে নেক্সট পোর্শনটা ছিল সেটাই দেওয়া আছে। এবার চলে আসছি স্টুডেন্টদের যেটা ডিমান্ড ছিল, যে স্যার শুধু ইংরাজি কেন? তো একদমই তা নয়, ইংরাজি নয়, বাংলাতেও আছে। যা আমি তোমাদের এখানে করাবো এমিনেন্সে, সবগুলো ইংরাজি বাংলা, একই প্রশ্নের ইংরাজি ফরম্যাট থাকবে, বাংলা ফরম্যাট থাকবে। দেখো বাংলা ফরম্যাটও রয়েছে, এখানেও ভূমিকা একইভাবে, কি করে সংবিধান তৈরি হলো, গণপরিষদের গঠন থেকে শুরু করে, গণপরিষদের গুরুত্বপূর্ণ যারা লিডার ছিলেন তাদের থেকে শুরু করে, গণপরিষদ সংবিধান রচনায় কি ভূমিকা গ্রহণ করলো, ড্রাফটিং কমিটির যারা মেম্বার ছিলেন, আম্বেদকর তো চেয়ারম্যান ছিলেন আমরা জেনেই ছিলাম, সেই সঙ্গে এন.জি. আয়েঙ্গার, এ কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধবা রাও এবং টি কৃষ্ণমাচারী। এর মধ্যে যদিও বি.এল. মিত্তার ছিলেন বাঙালি মেম্বার একমাত্র, যিনি পরবর্তীকালে রিপ্লেসড হন এন মাধবা রাওয়ের থ্রুতে, কারণ তিনি শারীরিক কারণে পদ ছেড়ে দিয়েছিলেন। আর ডিপি খৈতান মারা যাওয়ার কারণে তার জায়গায় টি কৃষ্ণমাচারীকে নেওয়া হয়। এবং আর এরপরে পর্যালোচনা, আচ্ছা যেগুলো আমরা ইংরাজিতে দেখছিলাম ওগুলো এখানে দেওয়া আছে, কি মৌলিক অধিকার এস্টাবলিশ করার ক্ষেত্রে কি ভূমিকা নিল, অ্যান্ড সংসদীয় গণতন্ত্র গ্রহণ করার ক্ষেত্রে কি নিল, ডিফারেন্ট কাইন্ড অফ আমাদের যে ফেডারেল কাঠামো সেটার ক্ষেত্রে কি ভূমিকা, সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে কি ভূমিকা নেয়, ইতিবাচক ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে কি ভূমিকা নেয়, এবং সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, ভাষা এবং জাতীয় পরিচয়, এবং তারপরে গণপরিষদের চ্যালেঞ্জগুলো ছিল, অর্থাৎ দেশ বিভাজন হয়েছিল অ্যান্ড বৈচিত্র্য, ভারতবর্ষের গণপরিষদের তৈরির ক্ষেত্রে সময়ের যে সংকুলন, সেই সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ যা আমরা ইংরেজিতে দেখলাম এক্স্যাক্টলি সেটাই কিন্তু বাংলাতেও দেওয়া আছে। সংবিধান তৈরির ক্ষেত্রে তারপরের যে পোর্শনটা ছিল, যে সংবিধান তৈরির বিষয়টা ডিসকাস করা সংক্ষেপে, তো সেটা আবার এখানে সেটারও বাংলা দেওয়া আছে, কি করে 11টা অধিবেশন এবং 165 দিনের মধ্যেই আমাদের সংবিধানের টোটাল গঠন কমপ্লিট হয়। তো সেটা, এবং দেখবো টোটাল যদি টাইম বলে তাহলে 2 বছর 11 মাস 18 ডেজ, বাট টোটাল টাইম ধরে তো আর মিটিং হয়নি, মিটিং খুব কম সময় ধরে হয়, তো সেই টাইমটা ওখানে উল্লেখ করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন এবং তার উত্তর। আশা করছি ইংরাজি বাংলা দুটোই তোমরা স্মুথলি বুঝতে পারলে বা বিষয়গুলো ডিসকাশন পেলে। এরপরে আমরা যেটা করব, পরের প্রশ্ন নিয়ে চলে আসবো আমরা। পরের প্রশ্নটা হচ্ছে
রাইট আ শর্ট নোট অন দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ প্রস্তাবনা সম্পর্কে একটি শর্ট নোট লেখো। আর হোয়াট দিয়ে হোয়াট আর দ্য সিগনিফিকেন্ট অফ দি প্রিয়াম্বল অ্যাজ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন, সংবিধানের মৌলিক কাঠামো হিসাবে এর সিগনিফিকেন্ট কি আছে, কি গুরুত্ব আছে। অর দিয়েছি, তার কারণ হচ্ছে আসলে প্রিয়াম্বল কি বা প্রিয়াম্বল সম্পর্কে শর্ট নোট যেটা আমরা লিখবো, সেখানে তো আমরা বেসিক স্ট্রাকচারের কথাটা লিখবো, কিন্তু হ্যাঁ বেসিক স্ট্রাকচারের উত্তর যখন লিখবো তখন একটু এক্সট্রা বলতে মানে এই উত্তরটা যেটা হবে এক্স্যাক্টলি সেই উত্তরটা এটাতেই লাগবে তা নয়, এটা প্লাস তার সঙ্গে আরো কিছুটা পোর্শন, তার সেটা নিয়েই হচ্ছে বেসিক স্ট্রাকচারের ডক্ট্রিন। এখন এগুলোর আনসার আমি যেভাবে লেখাচ্ছি এটা মাত্রা মানে লেখার পরিমাণ বাড়বে কমবে ডিপেন্ডস করবে মার্কসের ওপর। আমরা এখন ওভারঅল মোটামুটি মিডিয়াম সবই 15 থেকে 20 মানে 15 মার্কসের মোটামুটি ধরতে পারো, 15 মার্কসের করে লেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা চলো স্টার্ট করি। দ্য প্রিয়াম্বল টু ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ব্রিফ ইন্ট্রোডাক্টরি। তো প্রথমে আমাদের ফোকাস করতে হবে, আমরা এর আগে পড়েছিলাম, আমরা প্রথমেই ফোকাস করেছিলাম যে আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা এবং পার্টস অ্যান্ড শিডিউলস এই সব নিয়ে হচ্ছে আমাদের ভারতের সংবিধান। তো কোনটাকে কি বলে সেটা আমরা একটু ফোকাস করে নেব। এটা যদি একটা দেশের সংবিধান হয়, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এরকম লেখা আছে, ধরে নাও, সম্পূর্ণ লিখলাম না, আধ কাপচা লিখলাম, জায়গা নেই। কভার পেজের পরেই যে পেজটা বেরোয় নর্মাল বইয়ে কি হয়, যেটা ইন্ট্রোডাকশন হয়, তাহলে এখানে ইন্ট্রোডাকশনটাকে কি বলা হচ্ছে, প্রস্তাবনা বলা হচ্ছে। সো দিস ইজ দ্য মেইন ম্যাটার। ইন্ট্রোডাকশন মিনস প্রিয়াম্বল, ইন্ট্রোডাকশনটাই হচ্ছে প্রস্তাবনা। আর তারপরে কি আছে, প্রিয়াম্বলের পরে কন্টেন্টস। নর্মাল বইয়ে কি থাকে, ইন্ট্রোডাকশনের পরে কন্টেন্ট থাকে, এখানে কন্টেন্টসটাই হচ্ছে পার্টস। এন্ড তারপরে থাকে কিছু বই অ্যাপেন্ডিক্স থাকতে পারে, আমাদের সংবিধানে অ্যাপেন্ডিক্স রয়েছে, কিন্তু তার আগে শিডিউলও আছে। এই শিডিউলগুলো কিছু কিছু পার্টের এক্সটেন্ডেড ম্যাটার। অ্যান্ড এরপরে অ্যাপেন্ডিক্স রয়েছে, যদি অ্যাপেন্ডিক্স দিয়ে কোশ্চেন দেয় না, কিন্তু অ্যাপেন্ডিক্সও আমরা জেনে নেবো যে অ্যাপেন্ডিক্সও কিন্তু রয়েছে আমাদের সংবিধানে। সো এইরকমভাবে প্রস্তাবনার পোর্শনটা আমাদের কি করছে, ঠিক যেমন আমি তোমাদের শিখিয়েছিলাম যে ডেসক্রিপটিভ আনসার লেখার ক্ষেত্রে আমরা কি করব, একটা ইন্ট্রোডাকশন দেবো, যে ইন্ট্রোডাকশনে কি করব, আগামী যে 2 পাতা বা 3 পাতা যেটা আমরা লিখবো সেই লেখাটার একটা সংক্ষিপ্ত রূপ আমরা তার মধ্যে দেওয়ার চেষ্টা করব। এবং ঠিক একইভাবে আমাদের সংবিধানেরও ইন্ট্রোডাকশন বা সংক্ষিপ্ত রূপ আমাদের সংবিধানে এই প্রস্তাবনা। তাহলে প্রস্তাবনাটা যদি আমরা ব্যাখ্যা করি, তার মানে অ্যাকচুয়ালি আমাদের সংবিধানই ব্যাখ্যা করা হয়ে যাবে, কারণ প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের চাবিকাঠি। যদি প্রস্তাবনা ঠিক করে বুঝে নাও, তাহলে কিন্তু দেশের সংবিধান বুঝতে তোমার বেশি সময় লাগবে না। তো আমি ঠিক চেষ্টা করছি সেভাবেই তোমাদেরকে ডেসক্রিপটিভটা পড়াতে, যাতে যারা একদম নতুন তারা যাতে স্মুথলি একদম ক্রোনোলজি ফলো করে পড়তে হয়, না হলে কিন্তু পড়ার বোঝার ক্ষেত্রে সমস্যা হয়। যেমন ধরো এখন শীতকাল, তো নিশ্চয়ই অনেক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ টিমন্ত্রণ পাচ্ছ। তো সেই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার সময় কি আমাদের যদি দুম করে প্রথমেই কোনো স্টার্টার না দিয়ে ডিরেক্টলি খাসির মাংস দিয়ে দিল অ্যান্ড তারপরে চাটনি দিয়ে দিল, তো ওরকম করে নিশ্চয়ই আমরা খাই না। আমাদের স্টার্টিংয়ে কিছু পদ থাকে অ্যান্ড দেন তারপরে আমাদের শেষের দিকে মাংস অ্যান্ড চাটনি অ্যান্ড অল দ্যাট থাকে। তো এই যে ক্রোনোলজি ফলো করতে হয়, নাহলে কি হবে, উল্টো পাল্টা করে খেলে কিন্তু আমাদের প্রথমত খাওয়ার মজাটা ঘেটে যাবে, দ্বিতীয়ত খাবার হজমের ক্ষেত্রেও সমস্যা করতে পারে। তো এক্স্যাক্টলি আমাদের পড়ার ক্ষেত্রেও সেটা করা উচিত, একটা ক্রোনোলজি ফলো করে পড়তে হয়। সেটা হিস্ট্রিতে পড়ো, জিওগ্রাফিতে পড়ো, বা সেটা পলিটির মতো কোনো সাবজেক্ট পড়ো, প্রত্যেকটা সাবজেক্টের ক্রোনোলজি ফলো করে পড়া উচিত। এবং আমরা সেই ক্রোনোলজিটাই ফলো করছি। আমরা প্রথম দিনের ডিসকাশন আমরা জাস্ট করেছিলাম কি করে লেখা উচিত, ডেসক্রিপটিভ আনসার লেখার ক্ষেত্রে কি কি গাইডলাইন ফলো করবে। অ্যান্ড তারপরে সেকেন্ড ডেতে আমরা কি করলাম, আমরা সেকেন্ড ডেতে আমরা একটা প্রশ্ন পেয়েছি, যেটা নিয়ে আমি ডিসকাশন করছি এখন। ডিসকাশন জাস্ট কমপ্লিট করলাম যে আমাদের সংবিধান গণপরিষদ কি করে তৈরি করেছে, বা গণপরিষদ তৈরিতে গণপরিষদের কি ভূমিকা আছে সংবিধান তৈরিতে। তো সেটা আমরা কমপ্লিট করে আমরা দ্বিতীয় আর একটা প্রশ্ন আজকে আমরা পেলাম, সেটা হচ্ছে প্রস্তাবনা সংক্রান্ত, অর্থাৎ প্রস্তাবনা কিরকম। ঠিক সংবিধান বোঝার জন্য ঠিক যেটা দিয়ে আমাদের শুরু করা উচিত, দেখো আমরা ঠিক সেটাতেই কিন্তু রয়েছি, প্রস্তাবনা। তাহলে এই প্রস্তাবনা কি সেটা আমরা আগে প্রথমে জেনে নিই। দেখো প্রস্তাবনা কি জানতে গেলে আমাদের আরেকটু পিছোতে হবে। প্রত্যেকটার পেছনে কার্যকারণ থাকে, প্রত্যেকটা কারণে মানে কাজের পেছনে কোনো না কোনো কারণ থাকে। তো সেই কার্যকারণটা আমরা একটু জেনে নেব। একটা দেশের সংবিধান এমনি এমনি কিন্তু রিটেন বা আনরিটেন করে না। এটা যদি একটা দেশ হয়, যে দেশটার স্ট্রাকচারটা এরকম, একটা কেন্দ্রীয় সরকার রয়েছে,
আর অনেকগুলো আঞ্চলিক সরকার রয়েছে। একই সঙ্গে একটা কেন্দ্রীয় সরকার এবং অনেকগুলো আঞ্চলিক সরকার মানে বোঝাই যাচ্ছে এটা একটি যুক্তরাষ্ট্র কাঠামোযুক্ত দেশ। আর যদি এরকম হয় গোটা দেশে একটাই কেন্দ্রীয় সরকার রয়েছে, কোনো আঞ্চলিক সরকার নেই, তাই এরকম দেশের কাঠামো আমরা বলি এককেন্দ্রিক দেশ। এই রকম দেশের সংবিধান হওয়া উচিত লিখিত। কেন হওয়া উচিত লিখিত? তার কারণ হচ্ছে দু রকমের সরকার। সরকার থাকা মানে তাদের ক্ষমতা থাকবে। সরকারের কি কি কাজ আছে? মেনলি আইন, শাসন আর বিচার, লেজিসলেটিভ অ্যাক্টিভিটি, এক্সিকিউটিভ অ্যাক্টিভিটি আর জুডিশিয়াল অ্যাক্টিভিটি। তাহলে এই তিনটে প্রধান কাজ। তাহলে এই তিন রকমের কাজের মধ্যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে কি হবে? ক্ষমতা বন্টন করা হবে, ডিভিশন করা হবে। সো এই ডিভিশন অফ পাওয়ার যদি সুন্দরভাবে লেখা না থাকে নির্দিষ্ট ডকুমেন্টে, তাহলে কি হবে? পাওয়ার নিয়ে ঝামেলা বাঁধবে। এটা যাতে না হয় তার জন্য প্রত্যেকটা ফেডারেল কান্ট্রির সংবিধান লিখিত হতে বাধ্য। কিন্তু এককেন্দ্রিক দেশের সংবিধান রিটেনও হতে পারে, আবার আনরিটেনও হতে পারে, কারণ এখানে ওরকম বাধ্যতামূলক ব্যাপার নেই। যদি লেখা থাকে তাও তো সে তার হাতেরই ক্ষমতা, আর যদি না থাকে তাও সমস্যা নেই। যেমন চায়না এককেন্দ্রিক দেশ, কিন্তু চায়নার সংবিধান রিটেন। আবার ব্রিটেনও এককেন্দ্রিক দেশ, কিন্তু সংবিধান হচ্ছে আনরিটেন। তাহলে এই জন্য আমরা দেখব যে আমাদের ভারতের সংবিধান এই জন্যই লিখিত করা হয়েছে। এখন লিখিত সংবিধান মানেই সেটা সুন্দর করে একটা ডকুমেন্টে সাজানো থাকবে, ঠিক যেমনটি কিনা আমরা আনসার লিখছি প্রথমে, ইন্ট্রোডাকশন অ্যান্ড অল দ্যাট। তো এখানেও তাই, লিখিত সংবিধানের একটা ইন্ট্রোডাকশন থাকে, তার মানে লিখিত সংবিধান মানেই তার একটা প্রস্তাবনা থাকবে, কারণ লিখিত সংবিধান সুন্দর করে সাজানো থাকে। সো প্রিয়াম্বল ইজ অ্যান এসেনশিয়াল ফিচার অফ দি রিটেন কনস্টিটিউশন। প্রিয়াম্বল থাকাটাই যে কোনো লিখিত সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে প্রিয়াম্বলের সঙ্গে আমরা কি দেখতে পাবো? এই লিখিত সংবিধান হিসেবে প্রিয়াম্বল কি করছে? প্রিয়াম্বল আমাদের ভারতবর্ষের পুরো সংবিধানটার একটা জিস্ট আইডিয়া দিয়ে দিচ্ছে। তাহলে প্রিয়াম্বল থাকা এটা ইন্ডিয়ার একটা মানে বাই ডিফল্ট একটা অ্যাক্সিডেন্টলি চলে আসেনি। আমরা খুব খুব কনসাসলি এটাকে গ্রহণ করেছি। যখন আমরা লিখিত সংবিধানের আইডিয়া ইউএসএ থেকে নিয়েছি, তখনই ইউএসএ থেকে কিন্তু রিটেন কনস্টিটিউশন থাকবে তার আইডিয়াটা আমরা গ্রহণ করেছি। আর এইভাবেই আমাদের ভারতবর্ষে প্রস্তাবনার কনসেপ্টটা ঢুকেছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রস্তাবনা রাখার পেছনে কারণ কি, প্রস্তাবনা কিভাবে আমাদের ভারতের সংবিধানে এন্টার করলো। ওকে, নেক্সট আমরা চলে আসবো প্রস্তাবনার টেক্সট। অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাটার। আমি সব সময় সব স্টুডেন্টদের বলি যে টেক্সটটাকে খুব ভালো করে পড়ো। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন ইন্ডিয়া ইন্টু সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এই পুরো কথাগুলো সুন্দর করে মাথায় রাখতে হবে, যাতে যখনই প্রশ্ন দেবে যেন তোমার প্রত্যেকটা শব্দ ওয়ান বাই ওয়ান মাথায় চলে আসে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের প্রস্তাবনার যে টেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট। প্রস্তাবনার টেক্সটটাকে আমাদের এরপরে উল্লেখ করা উচিত, তার কারণ হচ্ছে প্রস্তাবনা কি বা প্রস্তাবনার মধ্যে কি আছে এটা জানার জন্য প্রস্তাবনা যদি কেউ লিখে দেয়, তার থেকে বেটার আনসার আর কিচ্ছু হয় না। প্রস্তাবনা কি, প্রস্তাবনাটাই উল্লেখ করে দাও। তো আমরা যদি প্রস্তাবনাটার স্ট্যাঞ্জা ওয়াইজ দেখি, তাহলে তিনটে মেন স্ট্যাঞ্জা, তিনটে বা চারটে বলতে পারি আমরা। এই তিন চারটে স্ট্যাঞ্জার মধ্যে যদি আমরা ভাগ করি কোথায় কি আছে, একদম স্টার্টিং এ ইন্ডিয়ার প্রস্তাবনার সোর্স দেওয়া আছে, কারা এই প্রস্তাবনাটাকে তৈরি করছে, আর পলিটিক্যাল ফিচার্স, অর্থাৎ কি কি পলিটিক্যাল বৈশিষ্ট্য আমাদের ভারতবর্ষে রয়েছে সেটাও এর মধ্যে উল্লেখ করা আছে। নাম্বার 1 সোর্স, এন্ড নাম্বার 2 পলিটিক্যাল ফিচার্স। নাম্বার 3 কি দেওয়া আছে? নাম্বার 3 দেওয়া আছে আমাদের হাই আইডিয়ালস, যে হাই আইডিয়ালস গুলোকে অ্যাচিভ করতে হবে। সেখানে জাস্টিসের কনসেপ্ট বলো, লিবার্টি কনসেপ্ট বলো, এগুলো সব অ্যাচিভ করতে হবে। সরকার এগুলো অ্যাচিভ করবে, এর জন্য ব্যবস্থা গ্রহণ করবে। অ্যান্ড দেন 4 নম্বর স্ট্যাঞ্জাতে কি আছে? 4 নম্বর স্ট্যাঞ্জাতে দেওয়া আছে আমরা কবে এটাকে অ্যাডপ্ট করছি। সো অ্যাডপশন ডেট, অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাটার, আর কোথাও কিন্তু দেওয়া নেই প্রস্তাবনা ছাড়া। অ্যান্ড এন্ডিং এ আবার সোর্স অফ সভারেন পাওয়ারের ইন্ডিকেশন করে দিচ্ছে। সোর্স অফ সভারেন পাওয়ার, সার্বভৌম ক্ষমতার উৎসকে, কারণ এখানে বলে দিচ্ছে যে দেশের মানুষ আমরা নিজেদেরকেই এই সংবিধানটাকে অর্পণ করছি, তার মানে দেশের মানুষের হাতেই সভারেন পাওয়ারের সোর্স লুকিয়ে আছে। তো সেটাই ইন্ডিকেট করে উই অ্যাডপ্ট, ইনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ অফ আওয়ার কনস্টিটিউশন। তাহলে এই কথাটা তখনই বলতে পারছে যখন তারা নিজেরাই এই সংবিধানটা
নিজেদের উপর আরোপ করছে, তার মানে তারা ইন্ডিপেন্ডেন্ট শুধু নয়, সেই সঙ্গে তারা সভারেনও বটে। তাদের দেশের সভারেন, মানে যে দেশের কথাই বলা হচ্ছে, ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, তো ইন্ডিয়া দেশের মানুষ, তার মানে সভারেন পাওয়ারের সোর্স। তো আমরা তাহলে এই পুরো বিষয়টা কিন্তু এই প্রস্তাবনার থ্রু দিয়ে ওয়ান বাই ওয়ান আইডেন্টিফাই করতে পারি। তাহলে প্রস্তাবনার টেক্সট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই টেক্সটের প্রত্যেকটা ওয়ার্ডস কিন্তু সিগনিফিকেন্ট, প্রত্যেকটা ওয়ার্ডের ইনার মিনিং আছে, এবং সেই সিগনিফিকেন্স বোঝার জন্য আমাকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ওয়ার্ড ডিফাইন করতে হবে। তাহলে চলো আমরা ওয়ার্ডগুলো ডিফাইন করি। বেসিক কনসেপ্টটা আমাদের জানা হয়ে যাবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের কি কি ফ্লেভার আছে, প্রত্যেকটা ফ্লেভার সম্পর্কে আমরা জানবো। যারা এই মুহূর্তে এই ক্লাসটাকে দেখছো বা পরে হয়তো রেকর্ডেরও দেখবে কেউ কেউ, তাদের প্রত্যেককে বলবো আমার কিন্তু ক্রোনোলজি ওয়াইজ ফলো করে ক্লাসগুলো চলছে। ফার্স্ট ক্লাসে আমরা ডেসক্রিপটিভ আনসার কিভাবে লিখবো তার গাইডলাইন ডিসকাস করেছি। এই ক্লাসের প্রথম অংশটা ইউটিউবে পাচ্ছ না, ওটা ফেসবুকে গিয়ে দেখতে হবে, ফেসবুকে ফার্স্ট অংশটা রয়েছে। অ্যান্ড ফার্স্ট ক্লাসের বাকি অংশটা অবশ্যই ইউটিউবে পেয়ে যাবে, যেখান থেকে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি অ্যান্ড কোশ্চেন আনসার নিয়ে ডিসকাশন স্টার্ট করেছি। অ্যান্ড দেন আজকে সেকেন্ড ক্লাস, এই সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা প্রথম দিনের যে প্রশ্নের উত্তরটা আমরা স্টার্ট করেছিলাম ডিসকাশন করতে, গণপরিষদ এবং সংবিধান তৈরির যে স্টোরি, সেটা আমরা আজকে এন্ডিং করলাম, এবং সেই সঙ্গে আমরা প্রস্তাবনার একটা উত্তর স্টার্ট করেছি। এবং প্রস্তাবনার যে উত্তরটা আমরা স্টার্ট করেছি, এর মধ্যে আমরা চেষ্টা করছি আজকে কমপ্লিট করতে, না করতে পারলে আবার নেক্সট ক্লাসে, তো অবভিয়াসলি নেক্সট ক্লাসেও কিন্তু তোমাদের দেখতে হবে। আর যারা সিরিয়াসলি পড়ছো, হোমওয়ার্ক যারা করেছো এখনো অবধি, অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছো, এবং বাকিদেরকেও বলবো হোমওয়ার্কটা দাও। স্যালেন্ট ফিচার্সটা আমরা নেক্সট দিনের ক্লাসে, অর্থাৎ এরপরে প্রিয়াম্বলটা তো পরের দিনের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, তো তারপরের দিনের ক্লাসে আমরা ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন চলে আসবো। তো চলো, প্রথমে আছে সোর্স অ্যান্ড অথরিটি। সোর্স অফ অথরিটি, যেটার কথা আমি বলছিলাম, যে সংবিধান কিন্তু আমাদের পিপল অফ ইন্ডিয়াকে সোর্স অফ অথরিটি দিয়েছে, অর্থাৎ ওই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া যে কথাটা উল্লেখ করা হয়েছে না, ওটাই কিন্তু সেটাকে ইন্ডিকেট করে দিচ্ছে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া স্টার্টিংয়েই আছে, এটা কিন্তু ইউএস এর কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার্ড। ইউএস এর কনস্টিটিউশনের প্রিয়াম্বল স্টার্ট হয়েছে এইভাবেই, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ওখানে স্টার্ট হয়েছে উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস। নেক্সট আমরা পাচ্ছি উই দ্য পিপলের এই কথাটার মধ্য দিয়ে আর কি পাচ্ছি সিগনিফিকেন্ট, আর পাচ্ছি হচ্ছে এই ওয়ার্ডটা, এই মানে ফ্রেজটা আমরা বলবো কি বলছে, সভারেন অথরিটি কে, বা সভারেনের অথরিটি, সোর্স অফ অথরিটি কে। যেহেতু আমাদের ভারতবর্ষ একটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, সেই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি হিসেবে ভারতবর্ষের জনগণই যে আমাদের সংবিধানের উৎস, বা জনগণই যে সংবিধানটাকে তৈরি করেছে, তার কিন্তু প্রামাণ্য দলিল হচ্ছে এই প্রস্তাবনা। তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া ফ্রেজটা সেটাকে ডিফাইন করে দিচ্ছে। নেক্সট যে ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে আমরা দেখব সভারেন, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড সভারেন। আমি আগেই বলেছি যে 15 আগস্ট 1947 সংবিধান কাজ, ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে সংবিধান কিন্তু তৈরি হচ্ছে না, তাই গণপরিষদ সভারেন বডি হিসেবে কাজ করতে শুরু করে দিয়েছে। তাহলে সেই সময় থেকে গণপরিষদ কিন্তু সভারেন। আর যখন ভারতের সংবিধান কার্যকরী হয়ে গেছে, তখন বলে দিয়েছে যে ভারতবর্ষ হচ্ছে একটা পপুলার সভারেন কান্ট্রি, এবং সেই পপুলার সভারেন কান্ট্রিতে পার্লামেন্ট হচ্ছে সভারেন, আর জনগণ সেই সভারেন পাওয়ারের উৎস। তাহলে এই ওয়ার্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা যেমন এটা সভারেনের সোর্স কি আমরা জেনেছি, আবার সভারেন ওয়ার্ডটাও আমরা ডিফাইন করব, এটার কি মিনিং সেটাও আমরা জানবো। দু রকমের সভারেন হয় জানবে, একটা হচ্ছে ইন্টারনাল সভারেন মানে আভ্যন্তরীণ সার্বভৌমিকতা, আর একটা হচ্ছে এক্সটার্নাল সভারেন অর্থাৎ বাহ্যিক সার্বভৌমিকতা। তাহলে দু রকম সার্বভৌমিকতার মিনিং জানতে হবে। ইন্টারনাল সভারেন মানে আভ্যন্তরীণ একটা রাষ্ট্রের যে এখতিয়ার বা তার যে বাউন্ডারি লাইন, তার মধ্যে তার যে আইন কানুন তার সবাই মেনে চলবে, তার আইন সেখানে সর্বোচ্চ হবে এবং নিরঙ্কুশ হবে, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো আইন সেখানে কিন্তু তার উপরে কার্যকরী হবে না। আর বাহ্যিক সার্বভৌমিকতা বলে একটা দেশ সম্পূর্ণভাবে আন্তর্জাতিক স্তরে স্বাধীন, তাকে অন্য কোনো কান্ট্রি তাকে কন্ট্রোল করবে না, বা কোনো কান্ট্রির দ্বারা সে তার সিদ্ধান্ত বদল করবে না, সে যাবতীয় সিদ্ধান্ত নিজে থেকেই নেবে। তাহলে ভারতবর্ষ অবশ্যই আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকেই একটি সার্বভৌম দেশ। তাহলে এই হচ্ছে আমাদের সার্বভৌম শব্দের মিনিং। তো আজকে আমরা এই সভারেনের মিনিং অবধি জানলাম। নেক্সট দিনের ক্লাসে আবার আমরা এই প্রস্তাবনার বাকি ওয়ার্ডগুলো ডিফাইন করব, এবং সেখানে কিন্তু আমরা বাকি পোর্শনটা আরো ডিটেলসে জানবো। প্রস্তাবনা সংক্রান্ত যে প্রশ্ন নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, এটা কিন্তু আমাদের চলছে। সো যারা এই মুহূর্তে লাইভ রয়েছো বা পরে রেকর্ডেড দেখছো, যারাই দেখছো, প্রত্যেককে বলবো রেগুলারাইজ করো এই ক্লাসগুলোকে। আমার এর আগের ক্লাসও দেখো, আজকের এটা সেকেন্ড ক্লাস ছিল, নেক্সট আবার তোমাদের থার্ড ক্লাসও থাকবে। থ্যাংক ইউ।